আচ্ছা, আবার বলছি, সফটবাইট ইনকর্পোরেশন রিসিভড a bill for $250 from the Daily News for advertising on its online website but postponed payment until a later date. তার মানে এখানে ট্রানজ্যাকশনটার মধ্যে প্রথমেই তোমাকে ট্রানজ্যাকশনটা অ্যানালাইসিস করতে হবে। এখানে কি হয়েছে যে তোমার যে কোম্পানি, সেই কোম্পানি নিশ্চয়ই কোনো একটা পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিল, তার বিজ্ঞাপনের পেমেন্টটা এখন পর্যন্ত সে পে করে নাই। তাহলে বিজ্ঞাপন যদি একটা প্রতিষ্ঠান দেয়, এই বিজ্ঞাপন দেওয়াটা কি প্রতিষ্ঠানের জন্য খরচ না আয়? একটা প্রতিষ্ঠান স্যার যদি তার খরচ, প্রতিষ্ঠানের জন্য, এক্সপেন্স। হ্যাঁ, এক্সপেন্স, তাহলে এক্সপেন্সের ঘরে যাবে। এক্সপেন্স মানে কি? ওনার ইকুইটিকে কমায়। তাহলে দেখো এক্সপেন্স মাইনাস করা আছে 250, কিন্তু কর্নারে লেখা আছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। এখন তুমি যদি কোন খাতে খরচ এটা লিখে না রাখো, শুধুমাত্র এক্সপেন্স লিখে একটা এক্সপেন্স লিখতে পারো, তুমি কিছুক্ষণ পরেই ভুলে যাবে এটা কোন খাতের এক্সপেন্স ছিল। ঠিক আছে? সেজন্য এক্সপেন্সটা দেওয়ার সাথে সাথে কিন্তু সাইডে নোট লেখা আছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, মানে এটা হচ্ছে একটা বিজ্ঞাপন খরচ। এবং টাকাটা যেহেতু বাকি আছে, বলা আছে লেটার ডেট, পরবর্তীতে দিবা। যেহেতু টাকাটা দাও নাই, তার মানে কিন্তু তোমার একটা লাইবিলিটি ক্রিয়েট হবে। লাইবিলিটির নাম হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, মানে টাকাটা তোমার দিতে হবে। যদি তুমি টাকাটা দিয়ে দিতা, তাহলে এখানে ক্যাশ থেকে মাইনাস হইতো 5 নম্বরে 9200 থেকে, এখানে মাইনাস হইতো 250, আর এক্সপেন্স 250, এখানে ইকুইটি কমে যেত খরচের মাধ্যমে। যেহেতু ইকুইটি ঠিকই কমেছে, পেমেন্ট না হওয়ার কারণে আমরা কি করেছি, অ্যাকাউন্টস পেয়েবল নামে একটা লাইবিলিটি ক্রিয়েট করেছি। কারণ আমাকে বা আমার কোম্পানিকে এই টাকাটা পে করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার কোম্পানি পেমেন্ট না করবে, ততক্ষণ পর্যন্ত তার হিসাবের বইতে এটাকে দেখাবে অ্যাজ লায়াবিলিটি, এবং লায়াবিলিটির নাম হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, মানে এই হিসাবটা দিতে হবে। পেয়েবল, পেইড মানে যেটা দেওয়া হয়ে গেছে, পেয়েবল মানে যেটা দিতে হবে। তার মানে আমার প্রতিষ্ঠানের যে টাকাটা দিতে হবে সেটা হচ্ছে আমার একটা লায়াবিলিটি, লায়াবিলিটির নাম হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। যেহেতু বলা আছে আনটিল এ লেটার ডেট, মানে পরবর্তী কোন একটা সময়ে এই টাকাটা দেওয়া হবে। তাহলে কি ট্রানজ্যাকশনটা বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, এর পরের যে ট্রানজ্যাকশনটা আছে, SoftBite pays 250 daily news bill in cash. The company previously in transaction 5, 5 নাম্বার ট্রানজ্যাকশনে ওই যে একটু আগে যে ট্রানজ্যাকশনটা বললাম যে টাকাটা দেওয়ার কথা ছিল, সেই টাকাটা তুমি পেমেন্ট করেছো। যদি টাকাটা পেমেন্ট করো, তাহলে কি তোমার বইতে লায়াবিলিটি থাকবে? না স্যার, মাইনাস তাহলে হয়ে যাবে। লায়াবিলিটিটা মাইনাস হয়ে যাবে, আর পেমেন্ট করার কারণে তোমার নগদ টাকাও মাইনাস হয়ে যাবে। তাহলে ক্যাশ মাইনাস এন্ড লায়াবিলিটি মাইনাস, ক্যাশ মাইনাস এন্ড লায়াবিলিটি মাইনাস। যেহেতু তোমার লায়াবিলিটিটা দেওয়ার কারণে কি হচ্ছে, নগদ টাকা চলে যাচ্ছে, অন্যদিকে লায়াবিলিটি দেওয়ার কারণে তোমার যে অ্যাকাউন্টস পেয়েবল ছিল সেটা কমে যাচ্ছে। ঠিক আছে? এখন দেখো তাহলে আমরা ওভারঅল যে ট্রানজ্যাকশন গুলো অ্যানালাইসিস করেছি, সেই অ্যানালাইসিস গুলো ইকুয়েশনের হয় অ্যাসেট না হয় লায়াবিলিটি, নাহলে ইকুইটিকে এগুলো আলটিমেটলি হিট করেছে। একটাতে হয়তো আমার অ্যাসেট বেড়েছে, একটাতে হয়তো লায়াবিলিটি বেড়েছে, কোনটাতে লায়াবিলিটি কমেছে, কোনটাতে অ্যাসেট কমেছে। আর ওনার্স ইকুইটির মধ্যে 4টা কম্পোনেন্ট আমরা বলেছিলাম, যে ইনভেস্টমেন্ট বাই ওনার বা রেভিনিউ, এক্সপেন্স, ড্রয়িংস। এই বিষয়গুলো সার্বিকভাবে কিন্তু কোনো না কোনো ভাবে হয় অ্যাসেট অথবা লায়াবিলিটি বা ইকুইটির মধ্যে গিয়েছে। তাহলে এবং প্রত্যেকটাতে কিন্তু আমরা দেখেছো কি, টু সাইড অফ ইকুয়েশন মাস্ট অলওয়েজ বি ইকুয়াল। প্রত্যেকটা ট্রানজ্যাকশনের ফলে কিন্তু তোমার ইকুয়েশনটা মিলে গেছে। যেমন ধরো, যখন আমরা এইদিকে দেখিয়েছি, তাহলে বামেও মাইনাস 250, এইখানে কিন্তু তোমার মানে বামেও 250, ডানেও 250, তার মানে ইকুয়েশন মিলে গেছে। তার আগের ট্রানজ্যাকশনটাও কিন্তু এখানেও 250 মাইনাস, এখানে 250 প্লাস, তার মানে প্লাসে মাইনাসে কাটাকাটি। যখনই আমরা এক সাইডে হয়, তখন হচ্ছে একটা আরেকটার অপোজিট ডিরেকশনে থাকে। যখন তোমার ডিফারেন্ট সাইডে হয়, তখন সেম ডিরেকশনে যায়, মানে এটা মাইনাস হলে ওটাও মাইনাস হবে, এটা প্লাস হলে ওটাও প্লাস হবে। তাহলে কিন্তু খেয়াল করে দেখো, এই যে যেমন 1200 এখানে প্লাস, এখানেও রেভিনিউতে প্লাস, তার মানে ইকুয়েশন কিন্তু প্রত্যেক ক্ষেত্রে মিলে যাচ্ছে। এখানে 1600 প্লাস, এখানেও 1600 প্লাস। যখন দুইটা ডিফারেন্ট সাইডে হবে, তখন সেম ডিরেকশন হবে। যখন একই সাইডে হবে, তখন তোমার রিভার্স ডিরেকশনে হবে, মানে হয়তো মিলবে না ইকুয়েশন। যেমন এই যে একই সাইডে, একই সাইড বলতে লায়াবিলিটি এন্ড ইকুইটি একই সাইডে, একবার তোমার এক্সপেন্স মাইনাস হয়েছে, একবার অ্যাকাউন্টস পেয়েবলটা প্লাস হয়েছে, লায়াবিলিটি বেড়েছে এবং কমেছে। তাহলে তোমার কিন্তু প্রত্যেকটা ট্রানজ্যাকশনেই কিন্তু এই জিনিসটাই বলা হয়েছে যে two side of equation must be equal. The owner's capital, owner's drawings, revenue and expenses column indicate the cause of each changes in the owner's claim on asset. এটা আমরা অলরেডি জেনেছি। তাহলে এই যে আমরা বিভিন্ন ধরনের লেনদেনগুলো করলাম, সেই লেনদেনগুলো থেকে আলটিমেটলি আমরা ফাইন্যান্সিয়াল ইনফরমেশন জেনারেট করি থ্রু ডিফারেন্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তার মধ্যে একটা নাম বলছি ইনকাম স্টেটমেন্ট, একটা হচ্ছে ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, একটা হচ্ছে ব্যালেন্স শিট, একটা হচ্ছে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস। এই 4 ধরনের স্টেটমেন্ট সাধারণত আমরা
অ্যাকাউন্টিং এর আউটপুট হিসেবে আমরা তৈরি করে থাকি। অ্যাকাউন্টিং যে একটা ইনফরমেশন সিস্টেম, এই সিস্টেম মেইনলি এই 4 ধরনের আর্থিক বিবৃতি প্রডিউস করে। একেকটার কন্টেন্ট একেক রকম। যেমন ইনকাম স্টেটমেন্ট, নাম দেখে বোঝা যাচ্ছে এখানে আয় এবং ব্যয় সংক্রান্ত যাবতীয় লেনদেন। ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, ওনার্স ইকুইটি বলতে মালিকের যে সত্ত্ব, তার মধ্যে আমরা কি বলেছিলাম যে ওনার্স কর্তৃক মূলধন আনা, ওনার্স কর্তৃক ডিভিডেন্ড বা ড্রয়িংস নেওয়া, ওনার্স কর্তৃক আয় বা ব্যয়, এগুলো হচ্ছে ওনার্স ইকুইটি স্টেটমেন্ট কম্পোনেন্ট। তারপর তোমার ব্যালেন্স শিট, তার মানে অ্যাসেট লায়াবিলিটি ইকুইটি, এগুলো হচ্ছে ব্যালেন্স শিট। ক্যাশ ফ্লো, এটা হচ্ছে একটা অ্যাডভান্স টুলস, যে আমরা নগদ কি টাকা আসলো কি টাকা গেল সেটার যে আমরা স্টেটমেন্ট তৈরি করি তাকে বলা হয় ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই 4টা স্টেটমেন্টকে আমরা বলি মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবৃতি। তাহলে আমরা র ট্রানজাকশন থেকে কি করি, আর্থিক বিবৃতি তৈরি করি। তাহলে আমরা এগুলো তৈরি করার আগে এগুলোকে আমাদের রেকর্ড করতে হয়। তো রেকর্ড করার জন্য অ্যাকাউন্টিং এর প্রথম কাজটাই হচ্ছে তোমাকে হলো অ্যাকাউন্ট কি, ডেবিট কি, ক্রেডিট কি। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে অ্যাকাউন্ট কাকে বলে, হোয়াট ইজ অ্যাকাউন্ট। মানে আমরা অ্যাকাউন্টিং এর ভাষায় অ্যাকাউন্ট তাকে বোঝায় যেটা তোমার অ্যাসেট, লায়াবিলিটি অর ইকুইটি যে কোনোটাকে হয় বাড়াবে না হয় কমাবে। তাহলে যেটা বাড়ায় বা কমায় কোনটা, 3টা উপাদানকে, হয় অ্যাসেট না হয় লায়াবিলিটি নাহলে ওনার্স ইকুইটি। এই 3টা উপাদানের যে কোনো একটাকে বাড়াবে বা কমাবে যেটা, তাকে আমরা বলবো অ্যাকাউন্ট। তাহলে অ্যাকাউন্ট মানে হচ্ছে ইনক্রিজ ইন অ্যাসেট or decrease in asset, liability or equity. Increase or decrease in asset, liability or equity is known as account. তার মানে 3টা এলিমেন্টের কোনো কারণে যদি হ্রাস বা বৃদ্ধি যার মাধ্যমে হবে তাকে আমরা বলবো অ্যাকাউন্ট। যেমন প্রথম ট্রানজাকশনটা আমরা বলেছিলাম কি তোমাকে, ধরো এই যে এখানে ধরো 8 নাম্বার ট্রানজাকশনের কথাই বলি। এখানে 8 নাম্বার ট্রানজাকশনে তোমার কি হয়েছে, ক্যাশ কমে গেছে, আবার লায়াবিলিটিও এখানে কমে গেছে। তাহলে এখানে কয়টা অ্যাকাউন্ট, 2টা অ্যাকাউন্ট, একটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, একটা হচ্ছে ক্যাশ। তাহলে কি এইখানে তোমার ক্যাশ কমেছে, তার মানে অ্যাসেট ডিক্রিজ হয়েছে, এখানে কি হচ্ছে, লায়াবিলিটি ডিক্রিজ হয়েছে। তাহলে অ্যাসেট বা লায়াবিলিটিকে ডিক্রিজ করাচ্ছে যে 2টা আইটেম, এই 2টা আইটেমকে 2টা অ্যাকাউন্ট বলা হচ্ছে। একটা অ্যাকাউন্টের নাম ক্যাশ, একটা অ্যাকাউন্টের নাম অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে আমরা অ্যাকাউন্টস কাকে বলছি, হয় আমার অ্যাসেট কমবে বা বাড়বে, অথবা লায়াবিলিটি কমবে বা বাড়বে, অথবা ইকুইটি বা বাড়বে বা কমবে, যার মাধ্যমে এই চেঞ্জ গুলো হবে তাকে আমরা বলবো হচ্ছে অ্যাকাউন্ট। তাহলে অ্যাকাউন্ট কাকে বলে আমরা কি বুঝতে পারলাম, অ্যাকাউন্ট কি? জি স্যার। ওকে, তাহলে এখন আমরা দেখব অ্যাকাউন্টে আমরা কোনগুলোকে ডেবিট বলি, কোনগুলোকে ক্রেডিট বলি। কারণ অ্যাকাউন্টিং রেকর্ড করতে গেলে আমাদের বেসিক যে কথাটা জানতে হবে ডেবিট এবং ক্রেডিট। ডেবিট বলতে মিন করা হয় লেফট সাইড অফ দ্য অ্যাকাউন্ট, ক্রেডিট বলতে রাইট সাইড অফ দ্য অ্যাকাউন্ট। ডেবিট বলতে লেফট, ক্রেডিট বলতে রাইট। এই যে খেয়াল করে দেখো অ্যাকাউন্ট নেম, এখানে যদি আমি অ্যাকাউন্ট নেম লিখি ক্যাশ, এই ক্যাশটা যদি লেফট সাইডে আমি লিখি তাহলে বলবো আমরা ডেবিট, একটু রাইট সাইডে লিখলে আমরা বলবো এটাকে ক্রেডিট। তার মানে লেফট মানে হচ্ছে ডেবিট, রাইট মানে হচ্ছে ক্রেডিট। An account can be illustrated in a T account form, T এর মতো। এই যে জাস্ট এটাকে বলে টি অ্যাকাউন্ট। খেয়াল করে দেখো অ্যাকাউন্ট নেম, এখানে যে অ্যাকাউন্ট নেমটা থাকে ক্যাশ, একটা থাকবে ডেবিট দিক, একটা থাকবে ক্রেডিট দিক। একটা টি এর যেমন 2টা দিক এবং মাঝখানে একটা দাগ থাকে, এই জন্য এইটাকে বলা হয় তোমার টি অ্যাকাউন্ট। টি অ্যাকাউন্ট জাস্ট টির মতো দেখতে। তাহলে ডেবিট আমরা কি বলছি, if the sum of a debit entries are greater than the sum of a credit entries, the account will have a debit balance. মানে এখানে ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্স এটাকে আমরা কিভাবে পাই, বলা হচ্ছে যখন আমরা আইটেম গুলো বা যোগফল করব, যোগফল করে যদি দেখি যে ডেবিট দিকের যোগফলটা বড়, ধরো 10,000 টাকা আমার হাতে ক্যাশ ছিল, 2,000 টাকায় আমি একটা অ্যাসেট কিনেছি, তাহলে আমার হাতে আছে কত, 8,000 টাকা। তাহলে 10,000 ছিল আমার প্লাস, তার মানে আমার ডেবিট ছিল, এখান থেকে 2,000 মাইনাস হয়ে গেছে, মানে ক্রেডিট হয়ে গেছে, কমে গেছে। তাহলে আমার হাতে যে টাকাটা থাকবে 8,000 টাকাটা, সেটা কিন্তু আমার ডেবিটটাই থাকবে, যেহেতু আমার ডেবিটটা বড়। এটাই মিন করছে the sum of a debit entries are greater than the sum of a credit entries, the account will have a debit balance. অন্যদিকে আবার যদি ক্রেডিট ব্যালেন্স বড় হয় ডেবিটের চেয়ে, যদি কোনো ব্যালেন্স আমার কাছে রিমেইনিং থাকে তখন সেটাকে আমরা বলবো ক্রেডিট ব্যালেন্স। তাহলে একটা ছিল ডেবিট, ডেবিট মানে বলছি লেফট, ক্রেডিট মানে বলছি রাইট। আর ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স মানে কি, যখন আমি দুইটা ব্যালেন্সকে একসাথে যোগ বিয়োগ করব, করে যদি দেখি যে যেই দিকটা বড় আছে সেই দিকের ব্যালেন্সই আমার
আমি ক্যারি করব। নগদ টাকা যদি হাতে বেশি থাকে আমরা চাইলে সর্বোচ্চ সেই নগদ টাকাটা খরচ করতে পারবো। এমন হওয়ার সুযোগ নাই নগদ টাকা আমার কাছে নাই বাট আমি নগদ খরচ করতে পারবো। এটা কি সম্ভব? ধরো তোমার কাছে 10,000 টাকা আছে, তুমি সর্বোচ্চ খরচ করতে পারবা কত? 10,000। তাহলে তোমার কোনো ব্যালেন্স থাকবে না। কিন্তু 10,000 টাকার মধ্যে তুমি যদি 9,000 খরচ করে ফেলো তাহলে তোমার ব্যালেন্স থাকবে কত? 1,000 টাকা। তাহলে 9,000 টাকা খরচ হয়ে যাওয়ার পরে যে 1,000 থাকবে এই 1,000 কে ব্যালেন্স বলে, বাট এটা কি ব্যালেন্স? ডেবিট ব্যালেন্স। ঠিক আছে? এখন অ্যাকাউন্টিং এ এই যে প্রত্যেকটা হিসাবের ডেবিট এবং ক্রেডিট এবং দুইটা দিক, এটাকে বলা হয় ডাবল এন্ট্রি সিস্টেম। ডাবল এন্ট্রি ডাজন্ট মিন দুইবার এন্ট্রি করা, বাট ডাবল এন্ট্রি মিনস তোমার একটা ট্রানজেকশনের টু ফোল্ড ইফেক্ট। একটা ট্রানজেকশনের হয় একটা ডেবিট হবে না হয় একটা ক্রেডিট হবে। একটা ট্রানজেকশনে শুধু দুইটা ডেবিট হবে অথবা শুধু দুইটা ক্রেডিট হবে সেটা হওয়ার সুযোগ নাই। প্রত্যেকটা ট্রানজেকশনের একটা ডেবিট থাকবে একটা ক্রেডিট থাকবে, মাস্ট। তো সেটাই বলা হচ্ছে each transaction must affect two or more accounts to keep basic accounting equation in balance. Recording done by debiting at least one account and crediting at least one account. Debit must equal credit. এবং এই হচ্ছে ডেবিট ক্রেডিটের মেইন প্রিন্সিপাল। ডেবিট অবশ্যই ক্রেডিটের সমান হতে হবে এবং একটা ডেবিট হলে আরেকটা ক্রেডিট হবে। এই দুইটা জিনিস হয় বলে একটা সিঙ্গেল ট্রানজেকশনের, এই জন্য এটাকে বলে ডাবল এন্ট্রি সিস্টেম। ডাবল এন্ট্রি ডাজন্ট মিন টু টাইমস এন্ট্রি, বাট ইট মিনস টু ফোল্ড ইফেক্ট অফ এ পার্টিকুলার ট্রানজেকশন। ওয়ান ইজ ডেবিট, অ্যানাদার ওয়ান ইজ ক্রেডিট। তাহলে আমরা নরমালি ডেবিট ক্রেডিটকে যেভাবে রেকর্ড করি, ধরো যদি অ্যাসেট প্রতিষ্ঠানে বেড়ে যায় তখন আমরা এটাকে বলি ডেবিট। তাহলে অ্যাসেট যদি বেড়ে যায়, অ্যাসেট বেড়ে গেলে বলি ডেবিট, আর অ্যাসেট কমে গেলে আমরা বলি ক্রেডিট। অ্যাসেট বেড়ে গেলে বলি ডেবিট, অ্যাসেট কমে গেলে বলি ক্রেডিট। তাহলে অ্যাসেটের অপোজিট ডিরেকশনে কে? লায়াবিলিটি। তাহলে অ্যাসেট যদি বাড়লে আমরা ডেবিট বলি, তাহলে লায়াবিলিটি যদি বাড়ে সেটাকে আমরা বলি ক্রেডিট। আবার যদি লায়াবিলিটি কমে যায় তাহলে এটাকে বলি আমরা ডেবিট, কারণ অ্যাসেটের অপোজিট দিকে কিন্তু লায়াবিলিটি। আবার অ্যাসেটের অপোজিট দিকে আবার ইকুইটিও আছে, রেভিনিউ আছে, এক্সপেন্স আছে, বাট ইকুইটি, রেভিনিউ এন্ড এক্সপেন্স এই তিনটার মধ্যে পার্থক্যটা কি বলতে পারো? ইকুইটি কি প্লাস না? ইকুইটি আর রেভিনিউ স্যার হচ্ছে আমার বাড়াবে, পজিটিভ, আর এক্সপেন্স নেগেটিভ। এক্সপেন্সটা নেগেটিভ। তাহলে ইকুইটি এবং রেভিনিউ যে ডিরেকশনে যাবে, এক্সপেন্স তার অপোজিট ডিরেকশনে যাবে। এই তিনটা পজিটিভ, এটা নেগেটিভ। আমি কি বোঝাতে পারলাম কথাটা? ধরো অ্যাসেট যে ডিরেকশনে, অ্যাসেটের অপোজিটে থাকার কারণে লায়াবিলিটি তার উল্টা ডিরেকশনে, তাই না? তাহলে লায়াবিলিটি, ইকুইটি এন্ড রেভিনিউ তিনটে হচ্ছে পজিটিভ, তাহলে তিনটা একই ডিরেকশনে মুভ করবে। আর রেভিনিউ যে ডিরেকশনে মুভ করবে, এক্সপেন্স তার উল্টা দিকে মুভ করবে, যেহেতু রেভিনিউ পজিটিভ, এক্সপেন্সটা মাইনাস নেগেটিভ। তাহলে যদি ওটাকে আমরা সামারি করি, অ্যাসেট আর এক্সপেন্স দুইটার কিন্তু একই প্যাটার্নে ডেবিট ক্রেডিট হয়, অন্যদিকে লায়াবিলিটি, ইকুইটি এন্ড রেভিনিউ এই তিনটার একই প্যাটার্নে ডেবিট বা ক্রেডিট হয়। বিষয়টা কি বোঝা গেছে? জি স্যার। এইটা আমরা অনেক ক্ষেত্রে গোল্ডেন রুলস বলি, মানে আমরা যখনই ডেবিট ক্রেডিট ডিটারমাইন করি এই রুলসটাকে মাথায় রাখতে হবে, কারণ এর বাইরে কিছু হওয়ার সুযোগ নাই, আর এর ভেতরেই আমাকে বুঝতে হবে। এটাই এখানে দেখো এই পাঁচটা এলিমেন্ট কে, কারণ অ্যাসেট একটা এলিমেন্ট, লায়াবিলিটি একটা এলিমেন্ট, ইকুইটি একটা এলিমেন্ট, রেভিনিউ একটা এলিমেন্ট, এক্সপেন্স একটা এলিমেন্ট। এটাকে তো দুইটা ব্রড ভাগে ভাগ করা হয়েছে। অ্যাসেট, লায়াবিলিটি, ইকুইটি এই তিনটাকে বলা হয় ব্যালেন্স শিট আইটেম। রেভিনিউ এবং এক্সপেন্স এই দুইটাকে বলা হয় ইনকাম স্টেটমেন্ট আইটেম। ওই যে তোমাকে চারটা স্টেটমেন্টের কথা বলা হয়েছে, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটের মধ্যে বেসিক্যালি অ্যাসেট, লায়াবিলিটি, ইকুইটি থাকে, আর ইনকাম স্টেটমেন্টে বেসিক্যালি রেভিনিউ এবং এক্সপেন্স থাকে। তাহলে কি বিষয়গুলো বোঝা যাচ্ছে? জি স্যার। এটাকে যদি এখন আমরা একটু একদম আরেকটু এক্সটেন্ড করে লিখি, অ্যাসেট সমান কি লিখতাম আমরা? লায়াবিলিটি প্লাস ইকুইটির মধ্যে কি ছিল? ওনার্স ক্যাপিটাল, ওনার্স ড্রয়িংস, রেভিনিউ এবং এক্সপেন্স। এই তো আমার টোটাল ইকুয়েশনটা। অ্যাসেটের ক্ষেত্রে বলেছিলাম বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। লায়াবিলিটি তাহলে কমলে ডেবিট, লায়াবিলিটি বাড়লে ক্রেডিট। লায়াবিলিটি এবং ক্যাপিটাল একই ডিরেকশনে, তাহলে এটা সেম হবে। রেভিনিউ সেম ডিরেকশন হবে। অন্যদিকে ড্রয়িংস এন্ড এক্সপেন্স দুইটা যেহেতু মাইনাস, এই দুইটা আবার অ্যাসেটের মতো বিহেভ করতেছে, তাহলে অ্যাসেট, ড্রয়িংস, এক্সপেন্স
এই তিনটা আমরা একইভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করি, অন্যদিকে লায়াবিলিটি, ক্যাপিটাল, রেভিনিউ এই তিনটা আমরা একই ডিরেকশনে ডেবিট ক্রেডিট করি। তাহলে যদি তোমরা এই চার্টটা ভালো করে বুঝতে পারো তাহলে আমরা যে কোনো আইটেমকে ডেবিট ক্রেডিট খুব সহজে করতে পারবো। আমাদেরকে প্রত্যেকটা ট্রানজেকশন দেখেই প্রথমে ফিক্স করতে হবে এখানে কি অ্যাসেট বাড়লো না কমলো, বা লায়াবিলিটি বাড়লো বা কমলো, বা ইকুইটি বাড়লো বা কমলো। তার আগে জানতে হবে কোনটা অ্যাসেট, কোনটা লায়াবিলিটি, কোনটা ইকুইটি। যখন আমরা এই বিষয়গুলো ক্লিয়ারলি জানবো, বাড়লো না কমলো যখন ক্লিয়ারলি বুঝবো, তখন অটোমেটিক্যালি আমরা রেকর্ড করতে পারবো, রেকর্ডে আর কোনো ভুল হবে না। যদি আমরা ডিটারমিনেশন ঠিকভাবে করতে না পারি, সঠিকভাবে রেকর্ড করতে না পারি, তাহলে এখানে আমাদের ভুল হওয়ার অনেক বেশি চান্স থাকবে। তাহলে আমরা এই যে বলেছিলাম যে রেকর্ড করতে গেলে আমাদের প্রাইমারি বুকস অফ রেকর্ডিং, যেটাকে বলছিলাম আমরা জার্নাল, দ্য জার্নাল। তো জার্নালে আমরা কি করছি, জার্নালের মধ্যে প্রথমে অ্যানালাইজ দ্য ট্রানজেকশন, আমরা ট্রানজেকশনটাকে অ্যানালাইসিস করব, তারপর এটাকে এন্টার দিব কোথায়, রেকর্ডিং করব কোথায়, জার্নালে, এবং জার্নালের যে রেকর্ডিং গুলো হবে সেটাকে আমি পরে কোথায় নিয়ে যাব, পোস্ট করব লেজারে, যেটা জার্নালের পরে কাজ হচ্ছে পোস্টিং। তাহলে এই তিনটা স্টেপকে বলা হয় স্টেপস ইন দ্য রেকর্ডিং প্রসেস। দেয়ার আর 3 স্টেপস ইন দ্য রেকর্ডিং প্রসেস। প্রথম স্টেপ কি, ট্রানজেকশন বা লেনদেনটাকে অ্যানালাইসিস করা। সেকেন্ড স্টেপ কি, এটাকে ডেবিট ক্রেডিট ডিটারমাইন করে রেকর্ড করা। থার্ড স্টেপ কি, রেকর্ড করার পরে ক্লাস করা, পোস্টিং দেওয়া, যেগুলো সিমিলার ক্লাসের সেগুলোকে নিয়ে এক ধরনের আমরা যেই আরেকটা হিসাব তৈরি করি তাকে আমরা বলি হচ্ছে লেজার। লেজার, LEDGER, লেজার। জার্নাল একটা জিনিস, লেজার একটা জিনিস। এবং প্রথমে কি করতে হয়, ট্রানজেকশনটাকে অ্যানালাইসিস করতে হয়। তিনটাকে একসাথে বলা হয়। এখান থেকে প্রশ্ন আসে, হোয়াট আর দ্য স্টেপস ইন দ্য রেকর্ডিং প্রসেস। প্রশ্ন হয় রেকর্ডিং প্রসেসের স্টেপ কি, তখন ইউ হ্যাভ টু রাইট there are 3 steps in recording process. Number 1, analyze the transaction. Number 2, enter transaction in journal. And number 3, transfer journal information to ledger account. তাহলে কি বোঝা গেল what are the steps in the recording process? There are 3 steps in the recording process. These are steps. বোঝা যাচ্ছে কথাবার্তাগুলো? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে জার্নাল জিনিসটা কি, বুকস অফ অরিজিনাল এন্ট্রি। জার্নাল হচ্ছে আমাদের যে কোনো ট্রানজেকশনের সোর্স ডকুমেন্ট। জার্নালে আমরা সবগুলোকে প্রথমে রেকর্ডটা করি। ট্রানজেকশন রেকর্ডেড ইন ক্রোনোলজিক্যাল অর্ডার, মানে তারিখের ক্রমানুসারে একটার পর একটা ট্রানজেকশনকে আমরা জার্নালে রেকর্ড করি। কন্ট্রিবিউটস টু দ্য রেকর্ডিং প্রসেস, জার্নাল আমাদের রেকর্ডিং প্রসেসে কন্ট্রিবিউট করে থাকে কিভাবে, ডিসক্লোজ মানে প্রকাশ করে থাকে, ইন ওয়ান প্লেস দ্য কমপ্লিট ইফেক্ট অফ এ ট্রানজেকশন, একটা ট্রানজেকশনের সার্বিক প্রভাবটা এক জায়গায় আমরা দেখতে পাই জার্নালে। প্রোভাইডস এ ক্রোনোলজিক্যাল রেকর্ড অফ ট্রানজেকশন, এবং আমাদের একটার পর একটা ধারাবাহিক লেনদেনগুলোকে আমরা মেইনলি ট্রানজেকশনের মাধ্যমে রেকর্ড করে থাকি। helps to prevent or locate error because the debit and credit amounts for each entry can be easily compared. যেহেতু আমরা ডেবিট এবং ক্রেডিটকে একসাথে সমান হতে হয়, তাই কোথাও যদি কোনো ক্ষেত্রে ভুল করি তাৎক্ষণিক কিন্তু ওইখানে ধরা সম্ভব হয় জার্নালে। তো এই কথাটা এখানে বলা হয়েছে যে আমরা চাইলেই কোনো ধরনের এরর যদি হয় যে কোনো ক্ষেত্রেই আমরা জার্নালের মাধ্যমেই কিন্তু এটার মধ্যে দেখতে পারি কোনো জায়গায় কোনো ভুল হলো কিনা। তাহলে মেইনলি জার্নালটা কি, জার্নাল হচ্ছে বুকস অফ অরিজিনাল এন্ট্রি, যেখানে আমরা ক্রোনোলজিক্যাল অর্ডারে ট্রানজেকশনগুলো রেকর্ড করি। রেকর্ড করার ক্ষেত্রে সার্টেন রুলস ফলো করি যে সবগুলো জিনিসকে একসাথে সুন্দরভাবে আমরা প্রেজেন্ট করতে পারলাম কিনা, কোনো ভুল থাকলে সেটাকে আমরা রেকর্ড করতে পারি। তাহলে এখানে কন্ট্রিবিউশন অফ জার্নাল বলতে এই জিনিসটুকু। আর জার্নালটা কি, জার্নাল হচ্ছে বুকস অফ অরিজিনাল এন্ট্রি, যেখানে আমরা ক্রোনোলজিক্যাল অর্ডারে সবগুলো ট্রানজেকশনকে রেকর্ড করি। স্যার ক্রোনোলজিক্যাল অর্ডার বলতে মেইনলি কি বোঝায়? ক্রোনোলজিক্যাল অর্ডার ধরো 1 তারিখে একটা ট্রানজেকশন হলো, 5 তারিখে একটা ট্রানজেকশন হলো, 6 তারিখে একটা ট্রানজেকশন হলো, 12 তারিখে একটা ট্রানজেকশন হলো, 22 তারিখে একটা ট্রানজেকশন হলো। প্রত্যেকটা ট্রানজেকশন তারিখের ক্রমানুসারে রেকর্ড করতে হবে। 1 তারিখেরটা আগে, 5 তারিখেরটা তারপরে, 7 তারিখেরটা তারপরে, 9 তারিখেরটা তারপরে, এরকম না যে 1 তারিখেরটা আজকে, 12 তারিখেরটা কালকে, 3 তারিখেরটা পরশু, এরকম না। তুমি রেকর্ডটা করবে একটা সিকোয়েন্সিয়াল অর্ডারে তারিখের ক্রমানুসারে। এটা হচ্ছে ক্রোনোলজিক্যাল অর্ডার। যেমন ধরো এখানে একটা ট্রানজেকশনের কথা বলা হচ্ছে, on July 1 Butter Company purchased a delivery truck costing $14,000
it pays 8,000 cash now and agree to pay the remaining 6,000 on account। তার মানে যেটা পরে দিবে, 8,000 টাকা এখন দিয়ে আসছে, 6,000 টাকা পরে দিবে। তাহলে এখানে কিন্তু তোমার দুইটা প্রশ্ন ছিল, একটা হচ্ছে সিম্পল এন্ট্রি কি, কম্পাউন্ড এন্ট্রি কি। যখন তোমার একটা মাত্র ডেবিট এবং একটা মাত্র ক্রেডিট, তাকে বলা হয় সিম্পল এন্ট্রি। যখন একটা ডেবিট একাধিক ক্রেডিট অথবা একাধিক ক্রেডিট একটা ডেবিট, যেভাবে বলি না কেন, যখন এই ধরনের জিনিস থাকবে তখন সেটাকে আমরা বলবো কম্পাউন্ড এন্ট্রি। তাহলে এটা ইজিলি বোঝা যাচ্ছে একটা কম্পাউন্ড এন্ট্রি। কারণ কি, কারণ এখানে প্রথমে আছে একটা ট্রাক, একটা অংশ ক্যাশ পেমেন্ট হয়েছে, আরেকটা অংশ তোমার বাকি আছে, পেমেন্ট হয় নাই। তাহলে কিন্তু এখানে কয়টা অ্যাকাউন্ট? তিনটা অ্যাকাউন্ট, তিনটা অ্যাকাউন্ট না? একটা হচ্ছে ট্রাক, আর পেমেন্ট যদি নগদ টাকায় করে ফেলতাম তাহলে দুইটা অ্যাকাউন্ট হতো। ট্রাক মানে কি, অ্যাসেট, অ্যাসেট বাড়লে আমরা কি বলি, ডেবিট। তাহলে ট্রাক করতাম ডেবিট, আবার অ্যাসেট কমলে আমরা কি করি, ক্রেডিট, ক্যাশ করতাম ক্রেডিট। ট্রাক করতাম ডেবিট, ক্যাশ করতাম ক্রেডিট। আমার কিন্তু রেকর্ডিং হয়ে যেত, সেটাকে আমরা বলতাম সিম্পল এন্ট্রি, একটা ডেবিট একটা ক্রেডিট। কিন্তু এখানে কি হয়েছে, ট্রাক কিনছি 14,000 টাকায়, 8,000 টাকা নগদে পে করছি আর 6,000 টাকা বাকি আছে, পরে পে করব। তাহলে যে টাকাটা পে করছি তার জন্য তো ক্যাশ কমে গেল, আর যেটা পে করি নাই তাতে কি লায়াবিলিটি বেড়ে গেল না? জি স্যার। লায়াবিলিটি বাড়লে আমরা কি বলি, ওই যে ইকুয়েশনে আমরা লিখেছি, লায়াবিলিটি বাড়লে হচ্ছে ক্রেডিট, ক্রেডিট। লায়াবিলিটি বেড়ে গেলে ক্রেডিট। তাহলে এখানে কি হবে, ট্রাক ডেবিট, ক্যাশ ক্রেডিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তাহলে দুইটা ক্রেডিট একটা ডেবিট, এই ধরনের এন্ট্রিকে বলা হয় কম্পাউন্ড এন্ট্রি। তাহলে দেখো এখানে ইকুইপমেন্ট মানে ট্রাকের নাম দেওয়া হচ্ছে ইকুইপমেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তাহলে একটা ডেবিট দুইটা ক্রেডিট। এই যে পাঁচটা ঘর, ডেট, অ্যাকাউন্ট টাইটেল এন্ড এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট এবং ক্রেডিট, এই জিনিসটাকেই বলা হয় তোমার হচ্ছে জার্নাল। এইভাবে রেকর্ডিংটা করা হবে। খেয়াল করে দেখো, লেফট মানে বলা ছিল ডেবিট, ইকুইপমেন্টটা কি আছে, একটু লেফটে আছে না অ্যালাইনমেন্টে, আর একটু রাইটে ক্যাশ এন্ড অ্যাকাউন্টস পেয়েবলটা না ইকুইপমেন্টের কম্পারিজনে। তার মানে লেফট মানে হচ্ছে ডেবিট, রাইট মানে হচ্ছে ক্রেডিট। একটা অ্যাসেট তোমার বেড়েছে, কি সেটা, ইকুইপমেন্ট, তার দাম কত, 14,000 টাকা। এটা আমরা ডেলিভারি ট্রাকও লিখতে পারি, ইকুইপমেন্টও লিখতে পারি, যে নামেই লিখি না কেন একটা নাম আমরা দিলেই হলো। এখানে আমরা ট্রাক কিনেছি, এটাকে ইকুইপমেন্ট নামে রেকর্ড করছি, তারিখ কয় তারিখ, জুলাইয়ের 1 তারিখ এই 2020 সালে। তাহলে এটা হচ্ছে আমার ডেটের ঘরের হিসাব। যা কিনেছি সেটা হচ্ছে অ্যাসেট, কি সেটা ইকুইপমেন্ট। অ্যাসেট বাড়লে আমরা বলি ডেবিট, আবার এটা কিন্তু অ্যাসেট চলে গেছে, অ্যাসেট কমলে আমরা বলি ক্রেডিট। কি কমছে এখানে, ক্যাশ 8,000 টাকা। আবার লায়াবিলিটি বেড়েছে, কি সেটা, অ্যাকাউন্টস পেয়েবল, টাকাটা দিতে হবে। তাহলে লায়াবিলিটি বাড়লেও ক্রেডিট, অ্যাসেট কমলেও হচ্ছে ক্রেডিট, অ্যাসেট বাড়লে ডেবিট। তাহলে ইকুইপমেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। কোথাও কিন্তু আমরা ডেবিট ক্রেডিট লিখি নাই, কারণ লেফট সাইডে রাখা মানে হচ্ছে তোমার ডেবিট, একটু রাইট সাইডে রাখা মানে হচ্ছে ক্রেডিট। স্যার লিখার এই এলিমেন্টটা কি স্যার সবসময় মেইনটেইন করতে হবে? অবশ্যই অবশ্যই। তুমি যদি একটু এই ক্যাশটাকে বাম দিকে লিখতা লেফটে, তাহলে মিন করতে ক্যাশটা হচ্ছে তোমার ডেবিট। এখানে ইকুইপমেন্টটা শুধু লেফট সাইডে আছে, একটু স্পেস দিয়ে দেখো, ক্যাশ এন্ড অ্যাকাউন্টস পেয়েবলটা হচ্ছে তোমার একটু রাইট অ্যালাইনমেন্টে কম্পেয়ার টু ইকুইপমেন্ট, তাই না? জি স্যার। লেফট সাইডে হচ্ছে ডেবিট, রাইট সাইড হচ্ছে ক্রেডিট। তাহলে ট্রানজাকশনটা বুঝেছো? ওই যে তিনটা স্টেপ বললাম, কি প্রথম হচ্ছে অ্যানালাইসিস করা। আমি পুরো ট্রানজাকশনটা পড়ে দেখলাম, তিনটা বিষয়, একটা হচ্ছে অ্যাসেট বাড়ছে, একটা হচ্ছে অ্যাসেট কমছে, আবার লায়াবিলিটি বাড়ছে। এই তিনটাকে তখন আমরা ওই ফ্যাক্ট অনুযায়ী ডেবিট ক্রেডিট রেকর্ড করলাম। এই টোটাল কমপ্লিট কাজটাকে বলা হচ্ছে রেকর্ডিং। কোথায়? জেনারেল জার্নাল। জেনারেল জার্নাল, সাধারণ জাবেদা, বাংলায় বলা হয় সাধারণ জাবেদা। তাহলে লেজারের কাজটা কি? Entire group of account maintained by a company provide the balance in each account, keep track of changes in account balances। তার মানে জেনারেল এখানে যে তিনটা অ্যাকাউন্ট, এখানে একটা হচ্ছে ইকুইপমেন্ট অ্যাকাউন্ট, একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট, একটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। তার মানে লেজার করতে গেলে কিন্তু আমাকে এই তিনটা আলাদা আলাদা লেজার করতে হবে, কারণ ইকুইপমেন্ট রিলেটেড একটা আছে, ক্যাশ রিলেটেড একটা আছে, অ্যাকাউন্টস পেয়েবল একটা আছে। তিনটা যদি একই আইটেম থাকতো তাহলে আমাকে একটা লেজার করলেই হতো, বাট এখানে আমার তিনটা ডিফারেন্ট আইটেম, ইকুইপমেন্ট একটা আইটেম, ক্যাশ একটা আইটেম, অ্যাকাউন্টস পেয়েবল একটা আইটেম। তিনটা আইটেমের জন্য আমাকে তিনটা লেজার তৈরি করতে হবে। তাহলে জেনারেল লেজার আমরা কি কি হতে পারে, ক্যাশ রিলেটেড লেজার হতে পারে, সাপ্লাই হতে পারে, ইকুইপমেন্ট হতে পারে, ল্যান্ড হতে পারে, নোটস পেয়েবল হতে পারে, অ্যাকাউন্টস পেয়েবল, মানে
যতগুলো আমার আনকমন আইটেম আছে প্রত্যেকটা আইটেমের জন্য এক একটা লেজার হতে পারে। এটা জাস্ট কিছু এক্সাম্পলস যে আমার অ্যাকাউন্ট রিলেটেড, অ্যাসেট রিলেটেড কি কি লেজার হতে পারে, লায়াবিলিটি রিলেটেড কি কি লেজার হতে পারে, ইকুইটি রিলেটেড কি কি লেজার হতে পারে, সেগুলো আর কি। স্যার একটা কোশ্চেন ছিল, যখন হ্যাঁ স্যার আমরা জাবেদা বানাবো, ওই জাবেদা বানানোর সময় স্যার মানে বইতে কোনো কোনো বইতে দেখছিলাম যে স্যার যেমন লায়াবিলিটির মধ্যে ওরা আবার এরকম ভাগ করে, অ্যাকাউন্টস হ্যাঁ পেয়েবল, স্যালারি, ওয়েজেস হ্যাঁ পেয়েবল, হ্যাঁ হ্যাঁ আবার অ্যাসেটের মধ্যে ভাগ করে। এটা কি স্যার ম্যান্ডেটরি, না জাস্ট প্লাস ভাগটা মাইনাস দিয়ে এক ধরে লিখে দিলেই হবে? না, ভাগটা ডিপেন্ড করে যদি এরকম হয়, তোমাকে যদি বলা হয় যে আমাদের এই টোটাল যে অ্যাকাউন্টস গুলো আছে এখান থেকে সেপারেট করো, কতগুলো অ্যাসেট আছে, কতগুলো লায়াবিলিটি আছে, কতগুলো ইকুইটি, বললে তখন ভাগ করতে হবে, না বললে ম্যান্ডেটরি না। প্রশ্নে যদি বলা হয় এখানে যে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট আছে এগুলোর থেকে সেপারেট করো, কোনটা আমার অ্যাসেট রিলেটেড, কোনটা লায়াবিলিটি রিলেটেড, কোনটা ইকুইটি রিলেটেড, তখন করতে হবে, না বললে কোনো কিছু করার দরকার নাই। ঠিক আছে? আচ্ছা। তাহলে এই পুরো বিষয়টা এইখানে আমরা রেকর্ডিং প্রসেসটা দেখাচ্ছি। প্রথম হচ্ছে এখানে যে জার্নালটা, এই জার্নালটাকে ইকুয়েশনের মাধ্যমে দেখালাম, কি হলো, ডেবিট ক্রেডিট অ্যানালাইসিস করলাম, জার্নালে রেকর্ড করলাম এবং এটা লেজারে পোস্ট করলাম। এখানে ক্যাশ এবং ওনার্স ক্যাপিটাল, ক্যাশ এবং ওনার্স ক্যাপিটাল দুইটা ডিফারেন্ট লেজার। তাহলে এই পুরো পিকচারটা একসাথে হচ্ছে আমাদের রেকর্ডিং প্রসেস। যেমন ধরো একটা কোম্পানি, এই যে বলাই হচ্ছে অন অক্টোবর 1 সিআর বার্ড ইনভেস্ট $10,000 ক্যাশ ইন অ্যাডভার্টাইজিং কোম্পানি কল পায়োনিয়ার অ্যাডভার্টাইজিং, মানে মালিক কর্তৃক 10,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করা হলো। একটা বিজ্ঞাপনী সংস্থা, কোম্পানির নাম হচ্ছে পায়োনিয়ার অ্যাডভার্টাইজিং, একটা বিজ্ঞাপন বা অ্যাড ফার্ম মালিক করেছে। তাহলে তুমি যদি ইকুয়েশনটাকে অ্যানালাইসিস করো, এখানে 10,000 টাকা কি মালিক ব্যবসায় বিনিয়োগ করেছে না? তাহলে ব্যবসায় 10,000 টাকা বিনিয়োগ বেড়েছে, আর এই বিনিয়োগটা কে দিয়েছে? ওনার দিয়েছে, তাই ওনারের ক্যাপিটাল বেড়েছে। তাহলে এখানে কি আমরা বলেছিলাম, যদি অ্যাসেট বাড়ে তাহলে ডেবিট, আর যদি ইকুইটি বাড়ে, ক্যাপিটাল বাড়ে, সেটাকে আমরা বলছি কি ক্রেডিট। তাহলে ক্যাশ ডেবিট, ওনার্স ক্যাপিটাল ক্রেডিট, ওনার্স ইনভেস্টমেন্ট অফ ক্যাশ ইন বিজনেস। 10,000 10,000 এগুলো যে 101 301 এগুলো হচ্ছে বিভিন্ন তোমার নাম্বার, চার্ট অফ অ্যাকাউন্ট। ধরো একটা প্রতিষ্ঠানের এই প্রত্যেকটা আইটেমকে কোড নাম্বারিং করা হয়। এখানে এই প্রশ্নে এক্সাম্পলের জন্য এটা 101 301 দিয়েছে, বাট ইট ডাজন্ট মিন এটা ওই কোম্পানির, মানে তাদের চার্ট অফ অ্যাকাউন্টে এগুলোকে বলা হয় তাদের কোড, বাট নট নেসেসারিলি সবসময় ক্যাশ বললে 101 লিখতে হবে, ওনার্স ক্যাপিটাল বললে 301 লিখতে হবে। এটা যে কোম্পানির এক্সাম্পল বা ইলাস্ট্রেশন দিয়ে কথা বলা হচ্ছে তার কোম্পানি চার্টে এটা নাম্বারটা আছে এরকম। দেখো ক্যাশের পাশে লেখা 101, ওনার্স ক্যাপিটালের পাশে লেখা আছে 301, এটা হচ্ছে নাম্বার জাস্ট, এটা কোনো কিছু না। তাহলে আমরা কি করলাম, প্রথম ট্রানজাকশনটা দেখলাম, তারপর এটাকে কি অ্যানালাইসিস করলাম, এর মধ্যে কি কি আছে, ইকুয়েশনের মধ্যে প্লট করলাম, কিভাবে ইকুয়েশনে কোন সাইডকে প্রভাবিত করে, তারপর কোনটা কি হলে আমরা কিভাবে ডেবিট করি কিভাবে ক্রেডিট করি, এই জার্নালে আমি করলাম। এখান থেকে আবার দুইটা ডিফারেন্ট লেজার করলাম। যখন ক্যাশের লেজার করছি, ক্যাশ নরমালি কি ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স, তাহলে ক্যাশের ঘরে ডেবিট দিকে টাকাটা লেখা যায়, বাম সাইড মানে ডেবিট, ডান সাইড মানে হচ্ছে ক্রেডিট। আবার ওনার্স ক্যাপিটাল কি ক্রেডিট ব্যালেন্স ইন্ডিকেট করে, ওনার্স ক্যাপিটালে ক্রেডিট দিকে ব্যালেন্সটা দেওয়া আছে। এই টোটাল জিনিসটাকে একসাথে বলছি আমরা টোটাল কমপ্লিট রেকর্ডিং প্রসেস। বিষয়টা কি বোঝা গেল কিনা? প্রথমে ট্রানজাকশন থাকবে, জি স্যার। অ্যানালাইসিস করা হবে, ইকুয়েশনে দেখানো হবে কোথায় এটা যে ইমপ্যাক্টটা ফেলবে, ডেবিট ক্রেডিট অ্যানালাইসিস করা হবে, রেকর্ডিং করা হবে জার্নালে, ওখান থেকে পোস্টিং দেওয়া হবে লেজারে। তাহলে এটা হচ্ছে জার্নাল, এটা হচ্ছে লেজার, আর এগুলো হচ্ছে ট্রানজাকশন অ্যানালাইসিস করে রেকর্ডিং করা। এভাবে প্রত্যেকটা ট্রানজাকশন করে এই ফাইনালি যে ব্যালেন্সটা আমরা তৈরি করি এটাকে বলছি ট্রায়াল ব্যালেন্স, মানে প্রত্যেকটা ওই যে লেজারের যে ব্যালেন্স গুলো আছে তার যোগফল, ডেবিট দিক ক্রেডিট দিক ফাইনালি মিলে যাবে, এটাকে বলা হয় ট্রায়াল ব্যালেন্স। তাহলে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, এই তিনটা বিষয় হচ্ছে মেইনলি আমাদের রেকর্ডিং প্রসেসের বিষয়গুলো জানতে হবে। এই যে যেমন ধরো এখানে আমরা ব্যালেন্স তৈরি করলাম, ক্যাশের ব্যালেন্স 10,000, ইকুইপমেন্টের ব্যালেন্স, নোটস পেয়েবলের ব্যালেন্স, বিভিন্ন ব্যালেন্স। তাই ক্যাশের ব্যালেন্স আরো অনেকগুলো, ক্যাশের সাথে যখন অনেকগুলো ট্রানজাকশন হবে সবগুলো ট্রানজাকশনের ফলে ক্যাশের ফাইনাল ব্যালেন্স হচ্ছে 15,200, সাপ্লায়ার ব্যালেন্স 2,500, প্রিপেড ইন্স্যুরেন্সের ব্যালেন্স 600, ইকুইপমেন্টের ব্যালেন্স 5,000। এরকম বিভিন্ন ব্যালেন্স গুলো নিয়ে যখন আমরা একটা ট্রায়াল দেই সেটাকে বলা হয় ট্রায়াল ব্যালেন্স। আমরা লেজারের যে ব্যালেন্স গুলো থাকে সেই ব্যালেন্স গুলো নিয়ে যেই সামারি তৈরি করি তাকে আমরা বলি ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সে দেখবা ডেবিট এবং ক্রেডিট বোথ সাইড মিলে যাবে, এটার যোগফল 8,700, এটার যোগফল 8,700। তাহলে আমরা এই পুরো জিনিসটাই জানলাম, লিমিটেশনটা আমরা পরে জানবো। আজকে আমরা জানবো কি কি শিখলাম,
ডেবিট কাকে বলে, ক্রেডিট কাকে বলে, অ্যাকাউন্টস কি, জার্নাল কাকে বলে, জার্নাল কি কি কন্ট্রিবিউট করে, লেজার কাকে বলে, লেজার কি কি কন্ট্রিবিউট করে, এবং আমরা রেকর্ডিং প্রসেসটা কিভাবে কমপ্লিট করে থাকি। বিষয়টা কি ক্লিয়ার যতটুকু বললাম? ক্লিয়ার? জি স্যার, প্লিজ। ওকে, তোমরা এই শীটটা নিয়ে আবার পুরো লেকচারের রেকর্ডটা নিয়ে বাসায় মনোযোগ দিয়ে শুনবে, শুনে কোনো জায়গায় যদি জি স্যার। প্রশ্ন থাকে সেই জায়গাগুলো নোট করে রাখবা, পরে আমাকে প্রশ্ন এটা বলবা, বলার পরবর্তীতে আমি তোমাদের এই বিষয়গুলোকে প্রবলেম থাকলে সেটা ডিসকাস করা শেষ করে পরে আমি আবার নেক্সট নতুন টপিকে যাব। ঠিক আছে? স্যার হ্যাঁ, স্যার আমাদের গত দিনের স্লাইড আর ভিডিওটা না স্যার দেওয়া হয়নি গত ক্লাসের। গত ক্লাসেরটা পাওনি? না স্যার, ওকে, আজকে মানে স্যার আমাকে মেল করেননি স্যার আপনি। ওকে, আমি একসাথে তোমাকে মেল করে দিচ্ছি এখনই। ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ।